দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদের সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে নিটোল টাটা সংবাদ শিরোনাম। বাংলাদেশ থেকে জনশক্তি নিতে রবিবার সমঝোতা স্মারক সই করবে মালয়েশিয়া। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে সমর্থন দেবে ভারত, বললেন রাষ্ট্রপতি কোবিন্দ। রবিবার থেকে করোনা টিকার পরীক্ষামূলক বুস্টার ডোজ শুরু, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে মানুষের ঢল, খালি নেই হোটেল ও মোটেল। এবারে পুরো আয়োজন। ৩ বছর পর খুলছে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার। রবিবার সই হবে এ সংক্রান্ত সমঝোতা স্মারক। কোনো সিন্ডিকেট ছাড়াই কর্মী যাবে সরকারি ডাটা ব্যাংকের তালিকা থেকে। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে আজ এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। সরকারি বেসরকারি পর্যায়ের সমন্বয়ে G2G+ পদ্ধতিতে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হয় 2017 সালে। কিন্তু 10 জনশক্তি রপ্তানিকারক এজেন্সিকে নিয়ে একটি চক্র শ্রমিকদের কাছ থেকে 5.5 কোটি টাকা হাতিয়ে নিয়েছে, এমন অভিযোগ ওঠার পর 2018 সালে এ ব্যবস্থা স্থগিত করে মালয়েশিয়া সরকার। ৩ বছর পর শ্রমবাজার নিয়ে অনিশ্চয়তা কাটছে। কর্মী পাঠানো নিয়ে সমঝোতা স্মারক সই করতে মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। ইনশাআল্লাহ কালকে রাত্রে আমরা যাব। এমওইউ পরশুদিন, বাট আমার বিশ্বাস কি একবার এমওইউ সই হয়ে গেলে তারপর যে ওই যে আমাদের যে অপারেশন যেটা কিভাবে হবে, এটা সর্ট আউট করতে খুব বেশি একটা সময় লাগবে না। অনেকটা মনের আশা হইল ডিসেম্বরের মধ্যে আই উড লাইক টু স্টার্ট। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ডাটা ব্যাংক থেকে বিদেশে কর্মী পাঠাতে চায় সরকার, আর এই প্রক্রিয়া শুরু হবে মালয়েশিয়া দিয়ে। আমাদের টার্গেট হলো টু গেট দ্য ডাটা ব্যাংক গোয়িং। তো আমরা অ্যাপও একটা চালু করেছি। ওই অ্যাপটা যত তাড়াতাড়ি আমরা ফুললি অনবোর্ড করে নেব, অনবোর্ড করে নিলেই দেন হোয়াট উইল হ্যাপেন ইজ that the process will become much easier. অনলাইন যা কিছু আছে আমরা ওই চেষ্টা আছি, এখনো কমপ্লিটলি করতে পারি নাই, বা ওটা হয়ে গেলে এই সমস্যাগুলি চলে যাবে। অতিরিক্ত অর্থ নেয়া সহ কোনো অনিয়ম পেলে বিদেশ গমনেচ্ছু কর্মীদের জানানোর পরামর্শ দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। আহাদ হুসাইন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে তাঁর দেশ। এ ব্যাপারে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন এই রাষ্ট্রপতি। একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ও সম্প্রীতি সমাজ প্রতিষ্ঠায় শেখ হাসিনা ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেন ভারতের রাষ্ট্রপতি। ঢাকা সফরের শেষ দিনে এসব কথাই জানিয়েছেন রামনাথ কোবিন্দ। শুক্রবার সকালে ঢাকার কালী মন্দির পরিদর্শন এবং ভারতের অর্থায়নে মন্দিরের সংস্কার করা অংশের উদ্বোধন করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পাশাপাশি সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এরপর হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশে প্রবাসী ভারতীয়দের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন রামনাথ কোবিন্দ। এ সময় তিনি বলেন, তার দেশ বাংলাদেশের পাশে রয়েছে। বাংলাদেশে আমাদের বন্ধুদের আমি আবারও আশ্বস্ত করছি, ভারত আপনাদের অসাধারণ আন্তরিকতা ও বন্ধুত্বকে মূল্যায়ন করে। আমরা ঘনিষ্ঠভাবে আপনাদের সাথে যুক্ত হতে চাই, উন্নয়নের মধ্য দিয়ে যৌথ সমৃদ্ধি অর্জন এবং আমাদের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে চাই। মুক্তিযুদ্ধের চেতনার প্রতি ভারতের শ্রদ্ধা ও সমর্থন থাকবে বলে জানান রামনাথ কোবিন্দ। বাংলাদেশের যে মূল চেতনা, একটি প্রগতিশীল অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ও সম্প্রীতি সমাজ গড়ে তোলা, সেই মূল্যবোধকে এগিয়ে নেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি গুরুত্বপূর্ণ অবদান। আমি মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছি, ভারত এমন একটি বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে। from the liberation movement of this country. 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দুপুরে দেশে ফিরে যান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে রবিবার থেকে পরীক্ষামূলকভাবে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সন্ধ্যায় মানিকগঞ্জে পিঠাপুলি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বুস্টার ডোজ দেওয়ার সব প্রস্তুতি চলছে, এজন্য সুরক্ষা অ্যাপ আপডেট করা হচ্ছে। বয়স্ক মানুষ, করোনার সম্মুখ সারির যোদ্ধাদেরকে প্রথমে এই বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের আগামী সপ্তাহ থেকে আমাদের ট্রায়াল বেসিসে বুস্টার ডোজ শুরু হবে, সেটা আমরা আশা করি আগামী রবি বা সোমবার দিন আমরা শুরু করতে পারবো ট্রায়াল বুস্টার ডোজ। করোনায় দেশে আরও 2 জনের প্রাণ গেছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 191 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত আগের 24 ঘন্টাতে 16,310 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রোগী শনাক্তের শতকরা হার 1.17%। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 15,80,750 জনের। তাদের মধ্যে 28,043 জনের মৃত্যু হয়েছে। সবশেষে একদিনে সুস্থ হয়েছেন 145 জন। সালে বাংলাদেশে সন্ত্রাসের ঘটনা কমেছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে দেশটির পররাষ্ট্র দপ্তর এমন তথ্য তুলে ধরেছে। বৃহস্পতিবার 2020 সালের কান্ট্রি রিপোর্টস অন টেররিজম শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে উল্লেখ করা হয়, গত বছর বাংলাদেশে সুনির্দিষ্ট 3টি সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হয়েছে, তবে এই ঘটনায় কারো প্রাণ যায়নি। বাংলাদেশ সরকার সন্ত্রাসবাদ রুখতে স্পষ্টভাবে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে বলেও প্রতিবেদন উল্লেখ করা হয়েছে। বিজয়ের 50 বছর এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের অনুষ্ঠান মহাবিজয়ের মহানায়কের পর্দা নেমেছে। আজ রাত 8টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শেষ হয় 2 দিনের এই আয়োজন। এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক সারিতে বসে অনুষ্ঠানটি উপভোগ করেন তিনি। নাচ, গান ও কবিতা, মঞ্চনাটকের মধ্যে জমে ওঠে পুরো আয়োজন। গানে গানে উঠে এসেছে গ্রাম বাংলার জীবন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কূটনীতিক ও বিশিষ্টজনেরা এতে উপস্থিত ছিলেন। এদিকে বিজয়ের 50 বছর এবং মুজিব বর্ষ উপলক্ষে আগামীকাল রাজধানীতে বিজয়ের শোভাযাত্রা করবে বাংলাদেশ আওয়ামী লীগ। বেলা 2টায় সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হবে এই শোভাযাত্রাটি। শাহবাগ, এলিফ্যান্ট রোড ও মিরপুর রোড হয়ে ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে এটি শেষ হবে। বিজয় শোভাযাত্রা সফল করতে সকালে প্রস্তুতি সভা করেছে আওয়ামী লীগের নেতারা। দলের সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির বিশেষ বৈঠকে যোগ দিতে পাকিস্তানে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তান পরিস্থিতি নিয়ে 18 ও 19 ডিসেম্বর পাকিস্তানে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠক হচ্ছে। এতে অংশ নেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। পররাষ্ট্র সচিব 18 ডিসেম্বর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। পরের দিন মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ওআইসির অনুষ্ঠানের বাইরে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় কোনো বৈঠক নেই বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের ঢল নেমেছে। খালি নেই হোটেল, মোটেল ও গেস্ট হাউস। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় টানা 3 দিনের ছুটিকে উপভোগ্য করে তুলতে কক্সবাজারকেই বেছে নিয়েছে লাখো পর্যটক। তবে চাপ বেড়ে যাওয়ায় 4 শতাধিক হোটেল, মোটেল ও গেস্ট হাউসে কোনো কক্ষ খালি নেই। 1 মাস আগে থেকে হোটেল বুকিং হওয়ায় অনেকে থাকছেন মানুষের বাসায়। আমার কাছে ভালো লাগে আর কি, প্রতি বছরই আমাদের আসা হয়, আর এবছর এই ছুটিটাও আমরা তাই বেছে নিলাম। ফ্যামিলি নিয়ে আসছি আমি, সমুদ্রে ঘুরলাম। এতদিন পরীক্ষার পরে পড়াশোনা শেষে আসলে অনেক একঘেয়েমি এসে যায়, এখন এখানে বেড়াতে এসে আসলে অনেক ভালো লাগছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ।
আমরা আশা করছি এই প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা খুব ভালো মতো এই সময়টা পার করতে পারবো এবং কোনো ধরনের অকারণের জন্য না ঘটে এই বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। করোনার ধকল কাটিয়ে এবার কিছুটা ক্ষতি পুষিয়ে নেয়ার আশা করছেন ব্যবসায়ীরা। আমাদের কক্সবাজারে তো প্রায় 400+ হোটেল আছে, তার মধ্যে 90% হোটেলই বুকিং হয়ে গেছে। গত 2 বছরের করোনাকালীন যে ক্ষতিটা হয়েছে সেটা কিছুটা হলেও আমরা পুষিয়ে নিতে পারবো। এদিকে দেশি বিদেশি পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটা। সমুদ্রের নোনা জলে মেতেছেন তারা। 50 জন মিলে কুয়াকাটা 16 ডিসেম্বর উপলক্ষে আসলাম, বন্ধের দিন, ছুটির দিন, অনেক ভালো লাগতেছে, অনেক মানুষ অনেক এনজয় করতেছি। পরিবার নিয়ে আসছি, আমার বড় ভাই, আমার ভাইজি সবাই আসছে, আমার মেয়েটাও আসছে, সে খুব এনজয় করছে। হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখেও। আর পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দিলশা দানি, দীপ্ত, বার্তাকক্ষ। দর্শক, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। ভরা মৌসুমে শীতের সবজির দাম কমছে না রাজধানীর বাজারে, তবে পাইকারি মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে পাড়া মহল্লার বাজারে। এতে ক্ষুব্ধ ক্রেতারা, সদুত্তর নেই বিক্রেতাদের কাছে। শীতের মৌসুমে বাজারে আমদানি বাড়ে নানান রকমের সবজির। দোকানীদের পসরাতেও কমতি নেই সিম, টমেটো, মূলা, ফুলকপি, শালগম বা ব্রুকলির। দেশে উৎপাদিত এসব সবজির সবই মিলছে রাজধানীর কাঁচা বাজারে, তবে দাম নিয়ে হতাশ ক্রেতারা। করলা হলো 50, সিম 30 টাকা 25 টাকা, টমেটো এটা 50, এটা 40, গাজর 30, কাঁচা টমেটো 20, পটল 40, বেগুন 30, কফি হলো 25 টাকা পিস, ব্রকলি 20 টাকা, চিচিঙ্গা হলো 60 টাকা। এলাকার বাজারের তুলনায় কারণ বাজারে অর্ধেক, কারণ বাজারে যেটা আপনার অর্ধেক হয় অর্থাৎ 50 টাকা যদি হয়, এলাকার বাজারে 100 টাকা। ক্রেতাদের এমন অভিযোগের সত্যতা মিলল রাজধানীর পলাশী বাজারে। পাইকারি বাজারের চেয়ে এখানে প্রায় সব সবজির দাম চাওয়া হচ্ছে বেশি। টমেটো হলো 100 টাকা, তারপর বেগুন হলো 40 আছে, 50 আছে, 60 আছে, তারপরে ফুলকপি হলো পিস 30, শসা হলো 60। আরও তো দাম বেশি, আরও তো যদি কম দামে আমরা আনতে পারলে তো কম দামে বিক্রি হয়, বেশি দামে আনলে বেশি দামে বিক্রি হয়। সবজির এমন দামে ক্ষুব্ধ ক্রেতারা, তবে নিরুপায় হয়ে কিনতে হচ্ছে তাদের। শীতকালীন যে সবজি সেগুলো কিন্তু দাম সেই অনুপাতে কমেনি। যখন আমরা জিজ্ঞেস করি কেন, বলে আরতে বেশি, তেলের দামের কারণে বেশি, বা তারা নিজেরাও ঠিক সদুত্তর দিতে পারে না। আসলে সমস্যাটা কোথায় আমরা নিজেরাও জানি না। আমরা ভোক্তা, আমরা শুধু সাফার করতে পারি। গ্রামে যে পরিমাণ দাম, সেখান থেকে শহরে আসলেই দেখা যায় 3 গুণ 4 গুণ হয়ে যাচ্ছে। তো এইটা এত হওয়া উচিত না আর কি। ক্রেতারা বলছেন যথাযথ বাজার তদারকি না হওয়ায় ভোগান্তি বাড়ছে তাদের। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীতে অভিনব কায়দায় ভিক্ষা করছেন এক নারী। 6 বছর বয়সী বাক প্রতিবন্ধী ছেলের হাতে শিকল পরিয়ে ধানমন্ডিতে হাসপাতালের সামনে রোগী ও তাদের স্বজনদের কাছে হাত পাতেন এই ভিক্ষুক। তার দাবি, অসুস্থ ছেলের চিকিৎসা ব্যয় মেটাতে না পেরে বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তিতে নেমেছেন তিনি। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলছেন, ওই নারী সত্যিকার ভূমিহীন হলে নিজের জেলা প্রশাসন অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করে জমি সহ অন্যান্য সহায়তা পেতে পারেন। রাজধানীর ধানমন্ডিতে এভাবেই ভিক্ষা করেন এক নারী। 2 ছেলের বড়টির হাতে শিকল পরানো। 6 বছর বয়সী এই শিশু বাক প্রতিবন্ধী, তবে 2.5 বছর বয়সী ছোট ছেলেটি সুস্থ। রায়ের বাজার বস্তির খুপড়িতে থাকা এই নারীর নাম ঝুমা বেগম। বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। দিনমজুর স্বামী এবং 2 ছেলে মাশরাফি ও সাকিবকে নিয়ে সুখের সংসার ছিল তার। কিন্তু গত বছর হার্ট অ্যাটাকে স্বামী মারা যাওয়ায় বিপদে পড়েন তিনি। বড় ছেলে মাশরাফি কথা বলতে পারে না, বেশ কয়েকবার হারিয়ে গিয়েছিল সে। অনেক কষ্টে খুঁজে পাওয়ার পর বাধ্য হয়ে হাতে শিকল পরিয়ে সাথে সাথে রাখে তার মা। নাম কি? বাবার নাম? বাচ্চারা চলে জায়গা, এখন বাইন্দে রাখি, জানি চলে জানি না যেতে না পারে লেগে, এই কারণে বাইন্দে রাখি। কষ্ট তো হয়, কষ্ট হলে তো আমার বাইন্দে রাখতে হয়, আমার বাচ্চা আমার বাঁচতে রাখতে হবে না, এখন চলে জায়গা, আর আমি কোথায় পাবো বিশ্রাই, তত পাই না বিশ্রাইয়া। ঝুমা বেগম জানান, বাক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে হাসপাতালে গেলেও সামর্থ্য না থাকায় চিকিৎসা করাতে পারেননি।
সংসার চালাতে বাধ্য হয়ে ছেলেদের সাথে নিয়ে ভিক্ষা করেন তিনি। চিকিৎসা করাইছি না, কিন্তু নিয়ে চালাম আপনার ঢাকা মেডিকেলে। হেরা বলছে যে বাচ্চারা চিকিৎসা করলে ভালো হবে, কিন্তু টাকা লাগবে অনেক টাকা। আমি টাকার জন্য চিকিৎসা করতে পারি না, কি করব? বাচ্চার আব্বু নাই, বাচ্চার আব্বু মারা গেছে। এখন আপনাদের যদি কেউ দয়া লাগে তাহলে একটু সাহায্য করুন, দয়া করে কেউ বাচ্চাটাকে। এদিকে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, বেশি রোজগারের আশায় অনেকেই ভিক্ষাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। তবে এই নারী ভূমিহীন হলে নিজ জেলা ময়মনসিংহের জেলা প্রশাসকের মাধ্যমে আবেদন করে জমি, ঘর ও আর্থিক সাহায্য পেতে পারেন। সে কথা বলতে পারে না, এটার জন্য কিন্তু আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আমরা বিভিন্ন হসপিটালে আমরা ককলিয়ার প্ল্যান্ট একটা আছে, ওইখানে গেলে তাকে অপারেশনের মাধ্যমে তাকে শ্রবণ শক্তি তাকে ফিরিয়ে দেওয়া যায় এবং সে কথা বলতে পারে। আমাদের পিজি হাসপাতালে আমাদের একটি প্রজেক্ট আছে, আপনারা যদি পিজি হাসপাতালে নাক কান গলা বিভাগের সাথে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে হয়তো সেখানে তার চিকিৎসা হওয়া সম্ভব। ভিক্ষাবৃত্তি ছেড়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে ক্ষুদ্র ঋণ সহায়তা নিয়ে উদ্যোক্তা হতে এই নারীর প্রতি আহ্বান জানান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। বায়েজিদ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা। নবায়নযোগ্য জ্বালানির সুবিধা প্রান্তিক মানুষের কাছে দ্রুততম সময়ে পৌঁছালে জলবায়ু পরিবর্তনজনিত দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সভাপতি সুলতানা কামাল। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জ্বালানি, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিষয়ক বার্ষিক সম্মেলনে উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথাই জানিয়েছেন। সুলতানা কামাল বলেন, জীবাশ্ম জ্বালানি কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভরতা বাড়াতে হবে। অপরিকল্পিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কারণে প্রান্তিক জনগোষ্ঠীকে নানা সমস্যায় পড়তে হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। আগামী বছরের 11 ও 12 ফেব্রুয়ারি ঢাকায় জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিষয়ক এই সম্মেলন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এই যে স্থান নির্ধারণ, এটা খুবই জরুরি একটা ব্যাপার, সেটা নবায়নযোগ্য জ্বালানি হোক, অনবায়নযোগ্য জ্বালানি হোক। এমন জায়গায় তো আমাদের কোনো প্লান্ট করা উচিত না, নৈতিকভাবেই উচিত না, যেটা অনেক মানুষের জীবনকে বিপর্যস্ত করতে পারে। কারণ নীতি নির্ধারকদেরও মনে রাখতে হবে এবং যাদের কাস্টাডি তারা নিয়েছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা না করে কোনো রকম নীতি নির্ধারণ করাটা কিন্তু নৈতিকভাবে ঠিক না। এই খবরের সঙ্গেই দীপ্ত সংবাদে আবার একটা বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকবেন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে মালয়েশিয়ার হার্ট ইনস্টিটিউট। 96 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীকে হাসপাতালে ভর্তির কারণ তারা জানায়নি। মালয়েশিয়ার সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা মাহাথির মোহাম্মদ কয়েকবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, এ কারণে তাঁর বাইপাস সার্জারি করা হয়। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে দিনের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে 3-1 গোলে জিতেছে ভারত, আর এই জয়ে ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল তারা। অন্য ম্যাচে প্রতিরোধ গড়েও শেষ পর্যন্ত কোরিয়ার কাছে 3-2 গোলে হেরেছে বাংলাদেশ। হকিতে ভারতের কাছে আরও একটা হার পাকিস্তানের। চ্যাম্পিয়ন্স ট্রফির লিগ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয় 3-1 গোলে। মাওলানা ভাসানী স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে পাকিস্তানের তুলনায় আক্রমণে অনেক এগিয়ে ছিল ভারত। প্রথম কোয়ার্টারেই পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন হারমানপ্রীত সিং। দ্বিতীয় কোয়ার্টারের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক হকি খেলেছে, কিন্তু গোলের দেখা পায়নি কোনো দলই। এরপর তৃতীয় কোয়ার্টারে আকাশদীপ সিং এর করা গোলে ব্যবধান দ্বিগুণ করে ভারত। ঠিক এর 3 মিনিট পর পরিকল্পিত আক্রমণ থেকে মঞ্জুর জুনাইদ পাকিস্তানের পক্ষে গোল করে ব্যবধান কমান। শেষ কোয়ার্টারে ভারত আরও একটি গোল করলে জয়ের আশা একেবারেই ক্ষীণ হয়ে যায় পাকিস্তানের। শেষ পর্যন্ত 3-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় জয়ে 7 পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়নদের অবস্থান এখন তালিকার শীর্ষে। শরীফ রওশন, দীপ্ত স্পোর্টস। করোনা ভাইরাসের সতর্কতা অবলম্বনে নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দলের অনুশীলন আপাতত আরও কয়েকদিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে ক্রিকেটারদের
আবারও রুম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার নাফিস ইকবাল খান। তিনি জানান স্পিন কোচ রঙ্গনা হেরাত সুস্থ রয়েছেন। কাপল অফ ডেজের জন্য হোল্ড করতে বলা হয়েছে। এই আপডেটটা আসে হলো স্ট্রেট অ্যাওয়ে ফ্রম দ্য মিনিস্ট্রি অফ হেলথ নিউজিল্যান্ড গভর্নমেন্টের কাছ থেকে ডিউ টু সাম আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেসের কারণে। এবং রঙ্গনা হেরাতের ব্যাপারে বলতে চাই, হি ইজ ডুইং ফাইন, ও গ্র্যাজুয়ালি বেটার হচ্ছে। তার সাথে রেগুলার যোগাযোগে আছে আমাদের টিম। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে তার আগে নিউজ টাটা সংবাদ শিরোনাম থাকছে আরেকবার। বাংলাদেশ থেকে জনশক্তি নিতে রবিবার সমঝোতা স্মারক সই করবে মালয়েশিয়া। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে সমর্থন দেবে ভারত, বললেন রাষ্ট্রপতি কোবিন্দ। রবিবার থেকে করোনা টিকার পরীক্ষামূলক বুস্টার ডোজ শুরু, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে মানুষের ঢল, খালি নেই হোটেল ও মোটেল। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের সঙ্গে আপনি অনলাইনে যুক্ত হতে পারেন facebook.com/diptnews এই ঠিকানায় যোগ দিয়ে। শুভরাত্রি।